যে আপনার চোখের ভাষা বোঝে না তাকে আপনি চিৎকার করেও বোঝাতে পারবেন না। যে আপনাকে ভালোবাসতে চায় না, পুরো পৃথিবী জয় করে এনে দিলেও তার ভালোবাসা পাবেন না। যে আপনার চোখের এক ফোঁটা পানির মূল্য দিতে জানে না, তার সামনে যদি চোখের পানি দিয়ে পুরো একটা সাগরও বানিয়ে দেন, তারপরও তারা আপনার এক ফোঁটা কদর করতে জানবে না। কিছু কিছু মানুষ আপনার সরলতাকে আপনার দুর্বলতা হিসেবেই বারবার আঘাত করবে। অন্যের কাছে নিজেকে ছোট না করে, অন্যের কাছে নিজেকে দুর্বলতা না বানিয়ে আপনার দুর্বলতাকে আপনি শক্তি হিসেবে সবার সামনে প্রকাশ করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। নিজেকে উপস্থাপন করছি আমার প্রিয় শহর এবং আমার জন্মস্থান ঢাকা থেকে। আশা রাখছি বরাবরের মতন আজকের এই নতুন ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবজিগুলো কিন্তু একদম টাটকা, তাই না? সবজিগুলো দেখতেও অনেক বেশি সুন্দর, আর শীতের সবজি যেহেতু খেতেও অনেক বেশি মজাদার হবে। তো দুই মা মেয়ে মিলে আজকে এই সবজির বাজারগুলো করেছি। আমি শুধু পছন্দ করে দিয়েছি, আম্মা আর কি বাজারগুলো করেছে। আমার হাজবেন্ড কখনোই আমাকে সঙ্গে নিয়ে শপিংয়ে যেতে চায় না। তার একটা কারণ হচ্ছে আপনাদেরকে বলছি। যেমন আজকে আমি সবজির বাজার করতে গিয়েছিলাম আম্মার সঙ্গে। আসার সময় আমি আবার একটু RFL বেস্ট বাইতে একটু ঘোরাঘুরি বা চক্কর দিয়ে আসলাম, নতুন কি কি প্রোডাক্ট আসছে সেইগুলো দেখতে। তো দেখতে গিয়ে দেখলাম এই দুইটা ঝুড়ি অনেক বেশি নজরে পড়ে গেছে এবং আমার নজর থেকে আমি সরাতেই পারছি না। তো কি আর করার, দামটাও যেহেতু রিজনেবল ছিল, সেই জন্য আমি ঝুড়ি পাশাপাশি একটা বক্স আরও 2-3টা ঝুড়ি নিয়ে আসছি। আসলে এই ঝুড়িগুলো আমার প্রয়োজন ছিল, প্লাস শখেরও ছিল। দেখে ভালো লাগলো, দরকার ছিল, সেই জন্য নিয়ে আসলাম। তো আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে সংসারের বড় সড়ো একটা কাজ শেষ করব। একা সম্ভব হচ্ছিল না, তাই ভাবলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজটা করব। আমার জানা মতে সব আপুরাই কাজগুলো সেরে ফেলেছেন, শুধু আমি অকর্মার ঢেকিটাই রয়ে গিয়েছিলাম। তো আজকে আমিও একদম কোমরে কাছা বেঁধে নেমে পড়ব কাজটা ক্লিন করার জন্য বা আমার এই কাজটা সারার জন্য। তো দেখেই বুঝতে পারছেন আজকে আমার এই ফ্রিজটাকে ক্লিন করব। ডাবল ডোরের ফ্রিজ, এই ফ্রিজটা ক্লিন করতে অনেক বেশি ঝামেলার মনে হয় আমার কাছে। আমি যে সেই কবে ফ্রিজ ক্লিন করেছিলাম ভুলেই গিয়েছি। আমার সংসারের সবচাইতে কঠিন কাজ হচ্ছে এই ফ্রিজ ক্লিন করা। শীত আসার আগে থেকেই ফ্রিজ ক্লিন করতে করতে শীত প্রায় যাওয়ার অবস্থায় আমি এখন ফ্রিজ ক্লিন করছি। তো এটা করারও একটা কারণ আছে। বিয়ে গিয়েছিল 1 মাস যাবৎ, বিয়ে বাড়িতে দৌড়াদৌড়ি, কেনাকাটা, মানে হাবিজাবি নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এর মধ্যে শীতও চলে এসেছে। এখন তো আর শীতকে ধরে রাখতে পারবো না যে শীত তুমি আইসো না বা এসো না, আমার বিয়ে শাদী শেষ হোক তারপরে তুমি এসো। ফ্রিজ দেখি হয়তো বুঝতে পারছেন ফ্রিজের কি একটা অবস্থা হয়ে গেছে। ফ্রিজ যদি কথা বলতে পারতো তাহলে সে কবেই বলে দিত যে আমাকে তুমি বিদায় দাও, আমি আর তোমার কাছে থাকতে পারছি না। তো যাই হোক, এখন হচ্ছে ফ্রিজ ক্লিন করার মিশনে নামবো, সবাই দোয়া রাখবেন। তো এখানে আমি 2টা উপাদান ব্যবহার করছি। একটা হচ্ছে লেবু দিয়েছি, আর একটা কি সেটা আমি পরে বলছি। সঙ্গে আমি একটু লিকুইড হ্যান্ড ওয়াশও দিয়েছি, চাইলে এখানে গুঁড়া সাবানও অ্যাড করা যাবে। যেহেতু লিকুইডে একটা সুন্দর ফ্লেভার আসে, সেই জন্য আর কি ফ্রিজটা ক্লিন করছি লিকুইড দিয়ে। তাহলে দেখা যাবে লিকুইডের একটা ফ্রেশ স্মেলটা থাকবে ফ্রিজে। তো সব ময়লা আমি একদম ডোলে ডোলে পরিষ্কার করে সেই জাদুকরি পানিটা দিয়ে এখন সুন্দর করে ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি। ফ্রিজ ক্লিন করা সঙ্গে ভিডিও ক্যাপচার করা, এই 2টা কাজ একসঙ্গে করা যে কত বড় কঠিন, আসলে যারা এভাবে ভিডিও শ্যুট করেন তারাই বুঝতে পারবেন এটার কষ্ট। তো এভাবে ক্যামেরা অন রেখে যতটুকু পেরেছি ক্লিন করেছি, কিছু হচ্ছে অফ ক্যামেরায় করেছি। ভেতরের অংশগুলো তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর যে র্যাকগুলো ছিল, ড্রয়ারগুলো ছিল, সেগুলো আপাকে দিয়েছি, আপা পরিষ্কার করে দিয়েছে। এখন মুছে মুছে আমি আবার জায়গার জিনিস জায়গায় লাগিয়ে গুছিয়ে রাখবো। তো এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি ফ্রিজের জন্যই এনেছি।
আমার বাসায় আরও অনেকগুলো আছে, সেগুলো হচ্ছে বড় বড় DIY থেকে এনেছিলাম, অনেক দিন হয়ে গেছে। তো সেগুলো অন্য কাজে ব্যবহার করেছি, ভাবলাম ফ্রিজের জন্য নতুন 2-1টা নিয়ে আসি, দেখতেও ভালো লাগবে। আর ইউনিক কিছু জিনিস দিয়ে সংসার সাজালে কিন্তু দেখতেও ভালো লাগে। ড্রয়ারগুলো আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপর হচ্ছে আমি ফ্রিজে লাগিয়ে দিচ্ছি, সঙ্গে র্যাকগুলো বা তাকগুলো লাগিয়ে দিচ্ছি। বেশ কিছুদিন আগে বেস্ট বাই থেকে আমি এই ম্যাটটা নিয়ে এসেছিলাম, বলেছিলাম যে ফ্রিজে লাগাবো, তো অফ ক্যামেরাতে আমি ম্যাটগুলো সুন্দর করে বিছিয়ে নিয়েছি। এখন জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখছি। আমরা যারা রান্না করতে পছন্দ করি বা বিভিন্ন আইটেমের খাবার বানাতে পছন্দ করি, তাদের ফ্রিজের এমন অবস্থা থাকবে, এটাই স্বাভাবিক। ছোট ছোট জিনিসের অভাব নেই। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি একটা বক্সে বা একটা কোনো ঝুড়িতে রাখা যায়, তাহলে কিন্তু ফ্রিজটা দেখতেও ভালো লাগবে, জায়গাও বাঁচবে, অনেক কিছু রাখা যাবে। আর ডাবল ডোরের ফ্রিজগুলো কিন্তু এমনিতে অনেক বেশি বড় হয়ে থাকে। নর্মালটা ডিপটা একদমই ছোট ছোট বলতে লম্বা, তো তাকগুলো অনেক ছোট ছোট হয়, তারপরও অনেক কিছু রাখা যায় যদি বুদ্ধি খাটিয়ে রাখা যায় আর কি। তো আমি অফ ক্যামেরাতেই ডিপ এরিয়াটাও ক্লিন করে নিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো মা মেয়ে মিলে যে বাজারগুলো করে নিয়ে আসছিলাম, এখন এক এক করে বাজারগুলো বক্সে ভরে রাখবো। আজকে অফ ক্যামেরাতেই তাড়াহুড়া করে রান্নাগুলো সেরে নিচ্ছি। বাবার বাসায় গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় বাজারে গিয়েছি, আরএফএলে গিয়েছি, আবার এসে ফ্রিজ ক্লিন করছি। তো সারাদিনই আমি একটা প্যারার মধ্যে আছি, সেই জন্য এত কিছু আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আর এত কিছু শেয়ার করলে দেখা যায় অনেক বেশি ভিডিও বড় হয়ে যাবে, তখন আমার প্রিয় আপুরা দেখতে চাইবে না। সেই জন্য যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। আমি যে 2টা জাদুকরি উপাদান দিয়ে ফ্রিজটাকে ঝকঝকে তকতকে করে নিয়েছি, দেখতেই পেরেছেন ফ্রিজের কি অবস্থা ছিল। এটা দিয়ে পরিষ্কার করার পর ফ্রিজটা কত সুন্দর ক্লিন হয়েছে, সেটা তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। অর্ধেকটা লেবু আমি চিপে রসটা দিয়ে দিয়েছি, সঙ্গে খোসাটাও পানির মধ্যে ছেড়ে দিয়েছি। আর 1 চামচের মতো আমি দিয়েছি হোয়াইট ভিনেগার, সঙ্গে একটু লিকুইড দিয়েছি। এই 3টা উপকরণ বা 2টা উপাদান দিয়ে ফ্রিজ কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করা যায়। লেবু দিয়ে পরিষ্কার করলে হয় কি, ফ্রিজের যে বাজে দুর্গন্ধ থাকে সেইগুলো কিন্তু একদম নিমিষেই শেষ হয়ে যায়। সেই সঙ্গে ফ্রিজটা দেখতেও একদম নতুনের মতো ঝকঝকে তকতকে থাকে। আর ভিনেগারটা দিলেও সেম কাজই করে। বাজে যে একটা স্মেল থাকে ফ্রিজের, অনেক পুরনো ফ্রিজ থেকে কিন্তু বাজে স্মেল করে খাবার রাখলে। তো ভিনেগার দিয়ে যদি ফ্রিজটা ক্লিন করা যায়, সেই ক্ষেত্রে আর কোনো রকম বাজে স্মেল পাওয়া যায় না। তো এই 2টা উপকরণ দিয়ে আমি ফ্রিজটা ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে সব বাজারগুলো আপনাদেরকে সঙ্গে নিয়ে গুছিয়ে রাখছি। আমি মনে হয় লাস্ট ব্যক্তি যে কিনা শীতের মধ্যে এত সাহস নিয়ে ফ্রিজ ক্লিন করছি। তো আমার সাহসের আসলে তারিফ করতে হয়, যে তারিফটা আমি নিজেই করছি। তো কিছু করার ছিল না, সংসারের সব কাজই আসলে টুকিটাকি করতে করতে শেষ করে ফেলি। আর এই ফ্রিজটা রেখে দিয়েছিলাম, কারণ ফ্রিজ ক্লিন করতে আমার অনেক বেশি ভয় লাগে। সব কাজের থেকে সবচেয়ে কঠিন কাজই আমার কাছে মনে হয় ফ্রিজ ক্লিন করা। তারপরও অবশেষে আমি কিন্তু আমার ফ্রিজটা ক্লিন করে নিয়েছি। এখন ফ্রিজ ক্লিন করেছি, আর 5-6 মাস হাত দেওয়ার প্রয়োজন হবে না যদি নিজে সুন্দর করে ব্যবহার করতে পারি। যখনই দেখি যে ময়লা হয়ে যায়, তখন যদি একটু একটু করে ক্লিন করে নেই, তাহলে এভাবে একদম ডিপ ক্লিন করার যে ব্যাপারটা থাকে সেটার করার প্রয়োজন হয় না। তো এই তো ডিপ ক্লিন করার পর আমার ডাবল ডোরের ফ্রিজটার এখন এই অবস্থা। ফ্রিজটা ক্লিন করার পর না, নিজের শরীরটাই হালকা হালকা লাগছে, চোখেরও শান্তি, মনেরও শান্তি। তো ফ্রিজ ক্লিন করে গোসল সেরে নিয়েছি, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। এখন চলে আসছি রান্নাঘরে সন্ধ্যার নাস্তা বানানোর জন্য বাচ্চাদের জন্য। আজকে হচ্ছে ফুলকপির পাকোড়া বানাবো। যে ফুলকপিটা নিয়ে আসছি সেই ফুলকপি দিয়ে। তো এখন হচ্ছে ফুলকপিগুলো একটু সেদ্ধ করব পানি এবং একটু লবণ দিয়ে, সঙ্গে একটু রং চাও বানাবো। দুধ চা
ইদানিং 2-3 দিন ধরে খাচ্ছি না। আল্লাহর কাছে বহুত শুকরিয়া আদায় করছি এই জন্য। দুধ চা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতি। তো একটু একটু করে রং চা খেয়ে শেখা ট্রাই করছি। আল্লাহর রহমতে যদি রং চা খাওয়া ধরতে পারি তাহলে আর দুধ চা আমি খাবো না ইনশাল্লাহ। রং চা খেলে শরীরের ব্যথাটাও কমে, শরীরটাও হালকা লাগে। আর এখন দুধ চা খেলে না শরীরের ভেতর কেমন জানি অস্থিরতা ফিল আসে, সেই জন্য এখন আর দুধ চাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। বেশ কয়েকদিন যাবৎ অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, ভয়েস দিতেও পারছিলাম না ঠিক মতো। আজকে 2 দিন একটু ভালো। তো রং চা খাওয়া তখন থেকেই শুরু করেছি। প্রতিদিন 2-3 বার খাওয়া হতো বিভিন্ন ধরনের মশলা দিয়ে। এখানে তেজপাতা, লবঙ্গ, তারপর এলাচ, দারচিনি সব কিছু দিয়ে আমি 1 পাতিল পানি সেদ্ধ করে নেব। তারপর লবণ আর চিনি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব। পাশের চুলায় আমার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন মশলা মাখিয়ে নিব। আমার বাচ্চারা ফুলকপির পাকোড়াটা অনেক বেশি পছন্দ করে। শীত আসলেই দেখা যায় আমার কয়েকদিন পর পরই এই ফুলকপির পাকোড়া বানাতে হয়। মাশাআল্লাহ বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমি সব মশলাই অ্যাড করেছি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, টমেটো সস, লবণ, তারপর দিয়েছি হচ্ছে একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলা যে কোনো নাস্তা আইটেমে দিলে না খেতে খুব ভালো লাগে, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। তো এগুলো কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর 1 চামচের মতো হবে আমি এখানে ময়দা দিয়েছি, সঙ্গে একটা ডিমও ফেটিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ডিপ ফ্রাই করে নিব। সিজনাল সবজিগুলো দিয়ে পাকোড়া বানালে না পাকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে। এখন প্রায়ই দেখা যাবে বাসায় ফুলকপির পাকোড়া, না হলে পাতাকপির পাকোড়া, গাজরের পাকোড়া, মানে পাকোড়া কিছু না কিছু একটা থাকবেই। আমার ছেলেরা কিন্তু এই সবজিগুলো একদমই পছন্দ করে না, বিশেষ করে তরকারি ভাজি। আর এই সবজি দিয়ে যদি আমি পাকোড়া বানিয়ে দেই তাহলে ওরা খুব মজা করে খায়। তো বাচ্চাদের এই একটা সমস্যা, সোজা সাপটা রান্না করে দিলে ওরা খেতে চায় না। এই জিনিসগুলো যদি ঘুরিয়ে ফিরে একটু অন্যভাবে বুদ্ধি খাটিয়ে দেওয়া যায় ওদের সামনে, ওরা কিন্তু নিমিষেই শেষ করে ফেলে। তো আমার রং চাও হয়ে গেছে। রং চা নামানোর আগে আমি 3-4টার মতো লেবু পাতা অ্যাড করেছি। লেবু পাতা অ্যাড করলে হয় কি, লেবু পাতার একটা স্মেল আসে চায়ের মধ্যে, তখন রং চাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার কিন্তু প্রথম বেজের ফুলকপির পাকোড়াগুলো হয়ে গেছে। এখন আমার ছেলে একটা নিতে আসছে রান্নাঘরে, দেখতেই তো পারছেন ওদের অবস্থা। ওরা এই পাকোড়াটা অনেক বেশি পছন্দ করে। আর ইদানিং আমার এই পাকোড়াগুলোই বাসায় বেশি বানানো পড়ছে সন্ধ্যার নাস্তা হিসেবে। আর শীতকালীন সবজি দিয়ে পাকোড়া বলেন, তরকারি বলেন, যে কোনো কিছু রান্না করলেই অনেক বেশি ভালো লাগে। আর এই কনকনে শীতের মধ্যে যদি 1 কাপ রং চা সঙ্গে যদি হয় এই পাকোড়া বা ভাজা পোড়া, তাহলে তো অনেক বেশি ভালো লাগে, তাই না? তো যে আপুরা পাকোড়া খেতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা আজকের রেসিপি দেখে বাসায় ট্রাই করতে পারবেন। ইনশাল্লাহ আপনারা খেয়ে অনেক বেশি মজা পাবেন। তো পরিমাণে ঠান্ডা লেগেছে আপুরা বলার মতন না, মুখ দিয়ে আমার কথাই বের হচ্ছে না, বারবার শুধু স্টপ করে তারপর আবার অন করছি। তো আজকের ভয়েসটা যদি আপনাদের কাছে একটু খারাপ লাগে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই 14 মিনিটের ভয়েসটা দিতে আমার প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। আল্লাহ বুঝেন আমি কতটা দুর্বল হয়ে পড়েছি ভয়েস দিতে গিয়ে। তো যাই হোক আপুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আর এখন যে আমার ভিডিও শুধু আপুরা দেখে তা কিন্তু নয়, আমার আম্মা দেখে, আমার শাশুড়ি দেখে, আমার মায়ের বয়সী যারা আছে আমার আন্টিরা তারাও দেখে, আমার ছেলে মেয়ের বয়সী যে সোনামণিরা আছে তারাও দেখে, আবার আমার আপুরা দেখে, সঙ্গে কিছু কিছু ভাইয়ারাও দেখে এখন অ্যাড হচ্ছে, তারাও ভিডিও দেখে। তো এই জিনিসগুলো দেখলে না আসলে ভালো লাগা কাজ করে। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।